নুসরাত ঘাড় বাঁকিয়ে ওদিকে তাকাতে নিবে আরুষ নুসরাতের দুই বাহু ছেড়ে দিল। কটমট করে নুসরাতে না বুঝার মতো আওড়ায়, বা ফ্যান কু লো নুসরাত নাসির। যার অর্থ দাঁড়ায় ফাক ইউ নুসরাত নাসির। নুসরাত চোখা দৃষ্টিতে তাকে প্রশ্নাতীত কণ্ঠে শুধালো, আপনি আমায় গালি দিচ্ছেন? কি বলেছেন আপনি? সাহস থাকলে এইভাবে বলুন। আরুষ ভাব নিয়ে তার আড়াআড়ি বুকে হাত বেঁধে দাঁড়ায়। নুসরাত দুহাত পেঁচিয়ে দাঁড়ানো আরুষকে টেনে নিজের দিকে ফিরিয়ে বলে, কি বলেছেন? কোন ভাষায় বলেছেন? সাহস থাকলে শুদ্ধ বাংলায় এভাবে বলুন। আরুষ ঠোঁট উঁচিয়ে বিদ্রুপ করে হাসল, বলল, আমার সাহস কতটুকু তার আন্দাজ তোমার নেই মিসেস সামার। তো বলুন, শুদ্ধ বাংলায় বলুন। আরুষ হাসল, নিচের দিকে ঝুঁকে এসে বলল, এত ডিসপ্যারেট আমার মুখ থেকে কথাটা শোনার জন্য? তাহলে তোমার সন্তুষ্টির জন্য বলেই দেই। আরুষ ভ্রু নাচালো। নুসরাত আগ্রহ প্রকাশ করতেই বাতাসে ভেসে আসলো গম্ভীর। ফাক ইউ নুসরাত নাসির। কথাটা শেষ হতেই নুসরাত নিজেও সমান জোরালো বলে উঠল। ফাক ইউ টু। আরুষ আর কিছু বলবে, আহান দুজনকে ঠেলে দূরে সরিয়ে দিল। দুজনে ঝগড়ায় বাধা দিয়ে বলে উঠল। আপু আপু সর্বনাশ হয়ে গেছে। আহান জিরিয়ে নিল সামান্য কথাটুকু বলে। হাঁপিয়ে উঠেছে। এতটুকু দৌড়ে আসতে গিয়ে নুসরাত চোখে চোখে চেয়ে শুধালো। কি সর্বনাশ? আরুষ নিজেও আহানের দিকে তাকিয়ে আছে প্রশ্নের উত্তরের আশায়। আহান জোরে জোরে শ্বাস ফেলল। বুকের কম্পনে স্বাস্থ্য বিশিষ্ট শরীর নড়ছে। দুজনে অবাক চোখের অবাকতা বাড়িয়ে দিতে আহানের স্বর শ্রবণ ইন্দ্রিয় প্রবেশ করল। আরহাম ভাই আর সৌরভ ভাই আপুর কট। নুসরাত আর আরুষ দুদিকে ছিটকে সরে এবার একসাথে কান ফাটানো শব্দে দুজনেই চেঁচিয়ে উঠল। কি? এতক্ষণ ধরে ভেন্যুতে থাকা রমরম ভাব হঠাৎ করে নিস্তেজ হয়ে গেল। মানুষের ভিড় ভেন্যু হতে কমে গিয়ে একত্রে জমায়েত হলো স্টোর রুমের সামনে। এতক্ষণ যাবৎ ভেন্যু মানুষের কোলাহলে ভো ভো করলেও তা এখন নিস্তেজ। যেদিকে চোখ যায় সেদিকেই ধুধু ফুলের বাহার আর খাবারের মোমো গন্ধ। আধারে নিমজ্জিত রাতটার মতোই সৈয়দ বাড়ির সকলের মুখে আধার লেপটেছে। কারোর মুখের দিকে চোখ তুলে তাকানো যাচ্ছে না। সবাই দাঁতে দাঁত চেপে ইরহামকে খেয়ে নিবে ভাব নিয়ে তাকিয়ে আছে। সৌরভীর গা তখনও মেঝেতে লেপটে থাকলেও ওড়না টেনে নিয়েছে। কাজের জন্যে আনা মহিলাগুলো পান খাওয়া মুখ দিয়ে কিছু বিচ্ছিরি বিচ্ছিরি শব্দ বের করছে, সাথে তাদের মহামূল্যবান বক্তব্য দিচ্ছে। পোলা মাইয়া এক লগে এক রুমে কি করে? মাইয়ারও তো দোষ আছে। একটা একলা পোলার লগে এক রুমে এক বাড়িতে ঢুকে কেমনে? কথাটা বলেছে মর্জিনা। মর্জিনার কথা শেষ হতেই ইরহাম নিজের হয়ে শক্ত গলায় সাফাই গাইল। ও আমার সাথে আসেনি, আগে এসেছিল। মর্জিনার সাথে দাঁড়িয়ে থাকা মুন্নি বলে উঠল, হ্যাঁ এক লগে আহো নাই, কিন্তু তুমি যে ওরে ইশারা দিয়া আগে আনছো তা সবাই বুঝবার পারছে। ইরহাম কিছু বলতে নিবে মর্জিনা আবারও বলল, ভোলা ভালা মাইয়া মানসে মনে করেছিল কেন কথা কইবা, কিন্তু তুমি যে আইনদার ঘরে আইনা ইজ্জত লুটবা তার কথা কি জানতো? যখন জানতে পারছে তখন নিশ্চয়ই জ্ঞান হারাইবার লুটায়ে পড়ছে। ইরহাম কপালে ভাঁজ ফেলে কিছু বলতে নিবে মুন্নি বিশ্রী ভাষায় বলে উঠল, আমরা তো দেখি নাই মাইয়ার কি ক্ষতি হইছে। আন্ধার ঘরে একলা কুমার কুমারী মাইয়া পোলা ছিল। মাইয়া পোলা এখনো কুমার কুমারী কিনা তা তো কইবার পারতেছি না। শোয়েব সাহেব নাসির মঞ্জিলে প্রবেশ করতে কথাগুলো সুরসুরিয়ে তার কানে ঢুকলো। নিজের কান দুটোকে এমন কথা বিশ্বাস করাতে পারলেন না যে তার ছেলে একটা মেয়ের ইজ্জত লুটতে নেমেছিল। অত্যাধিক আশ্চর্যজনিত হলেন। দিকবিদিক ভুলে থম মেরে সদর দরজার সম্মুখে দাঁড়িয়ে রইলেন কয়েক পল। এরপর বড় ভাইদের অপমানে লাল হওয়া মুখ দেখে নিজেকে আর থামাতে পারলেন না। শক্ত হাতে এসে গাল বরাবর বসিয়ে দিলেন জোরে একটা থাপ্পড়। আকস্মিক থাপ্পড়ের হামলায় হেলে পড়ল ইরহাম বাঁদিকে। নিজেকে ধাতস্থ করে উঠতে পারল না। তার পূর্বে সোহেব সাহেব দুহাতে থাবা মেরে ইরহামের গলা চেপে ধরে রক্তচক্ষুতে তাকালেন। অস্বাভাবিক ক্রোধ নিয়ে চেঁচালেন, তোকে এই শিক্ষা দিয়েছে বেয়াদব কুত্তার বাচ্চা। এত কষ্ট করে বড় করার ফল এই দিলি তুই, শুয়োরের বাচ্চা। পরপর আরেকটা পড়ল থাপ্পড় ডান গালে। ইরহাম নিজের গালে পড়া প্রথম থাপ্পড়ের শোক কাটাতে পারেনি, তার পূর্বে দ্বিতীয়টা পড়েছে। অবাক দৃষ্টি তুলে সম্মুখে থাকা বাবাকে দেখল চুপচাপ। কয়েক সেকেন্ডের জন্য বাবা ছেলে চোখাচোখি হলো, তারপরই গালে আবারও প্রহার হলো। ইরহাম নিশ্চল চোখে তাকিয়ে থেকে বলে উঠল, আমার দোষ নেই আব্বু, বিশ্বাস করো আমাকে। শোয়েব সাহেব গর্জে উঠলেন, তোর দোষ নেই? তোর দোষ নেই? তাহলে এই মেয়ে এখানে কেন? অজ্ঞান কেন এই মেয়ে? বিশ্বাস বিশ্বাস করব তোকে? কি দেখে তোকে বিশ্বাস করব? শোয়েব সাহেব চিত্ত চেতনা হারিয়ে ছেলের গালে পরপর আরও কয়েকটা থাপ্পড় বসালেন।
সোহেদ সদর দরজা দিয়ে আস্তে আস্তে চেঁচালেন, এত বড় ছেলের গায়ে হাত তুলছে কেন তুমি? আর একটা আঙুলের ছোঁয়া যেন স্পর্শ না করে ওকে। শোয়েব সাহেব এসব কথা কানে তুললেন না। আবারও হাত শূন্যে তুললেন ছেলেকে মারার জন্য, সাথে চিৎকার করে গালি দিচ্ছেন। ভদ্রলোকের গালির আওয়াজে মহিলাদের গলার আওয়াজ চাপা পড়ছে। ইরহাম টু শব্দটা করল না, স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রইল নিজ জায়গায়, নিজের হয়ে সাফাইও গাইল না। সৈয়দ সাহেব ভাইকে টেনে নিয়ে গেলেন দূরে। তখনও শোয়েব সাহেব চেঁচাচ্ছেন, তোর কোনো আশা, তোর কোন আশা পূরণ করিনি আমি? বল, কোন আশা পূরণ করিনি? জবান ফুটে বলার আগেই সব এনে হাজির করেছি তোর সামনে। আর তুই কি করলি কুলাঙ্গারের বাচ্চা, শুয়োরের বাচ্চা? একবার এসে বলতে বিয়ে করবি? এই মেয়েকে তোর পছন্দ, এনে দিতাম না তোকে? আমার মান সম্মান এই করে ডোবালি কেন? আমি মানুষকে নিজের মুখ দেখাবো কি করে? হেলাল সাহেব তখনও শক্ত মুখে দাঁড়িয়ে আছেন। এক পা দুপা করে এগিয়ে দাঁড়ালেন ইরহামের সামনে, জবাবদিহিতার মতো করে শুধালেন, এসব সত্যি হরাম? তোমার উপর ওঠার সকল অভিযোগ কতটা সত্যতা বহন করে আমি তোমার কাছে শুনতে চাই। ইরহাম নির্লিপ্ত, পুরুষালী চোখগুলো সাদা অংশে রক্ত জমেছে। কিয়ৎকাল সামনে দাঁড়ানো উৎফুল্ল হয়ে ওঠা জনতার পানে তাকালো, যারা নাটক দেখতে ভিড় বাঁধছে। আরও জমা হচ্ছে স্টোর রুমের সম্মুখে। এরপর দেখলো শক্ত মুখে তাকিয়ে থাকা রক্তশূন্য ফ্যাকাশে মা চাচির মুখ চোখ। কানে ভাসলো বাবা চিৎকার, যিনি অবিরত গালি দিচ্ছেন ছেলেকে। চোখের কোটর ঘোরাতে চোখাচোখি হলো নাসির সাহেবের সাথে। তিনি ইশারা দিলেন যতটুকু সত্য ততটুকু বলতে। উনি বিশ্বাস করে ওকে, ভরসা দিয়ে চোখের পাতা ফেললেন। ইরহাম সবটুকু অবলোকন করা শেষে হাঁপড়ের ন্যায় শ্বাস টেনে ফেলল। অপমানে রক্তিম হয়ে ওঠা বড় চাচার মুখটা দেখে চোখ বন্ধ করে নিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করলো। এরপর নিরুদ্বেগ কণ্ঠে বলে উঠল, যা শুনেছেন, যা দেখেছেন সবই সত্য। ইরহামের কথা শেষ হলো না, তার আগে হেলাল সাহেব গালে চড় বসালেন। আবারও থাপ্পড় বসাতে যাবে নুসরাত দৌড়ে এসে এক ধাক্কায় দুপা দূরে সরিয়ে দিল ইরহামকে। চোখ দুটো বড় বড় করে শাসালো। আমার ভাইয়ের গায়ে হাত তুলবেন না, মুখ দিয়ে কথা বলুন। শেষের কথাটুকু চেঁচিয়ে বের হলো মেয়েটার মুখ থেকে। হেলাল সাহেবের চোখের তারায় অদৃশ্য রক্ত ভেসে উঠেছে। নিজেও চেঁচালেন, তুই বলে দিবি আমায় আমি কি করব? যদি প্রয়োজন পড়ে অবশ্যই বলে দিব। পাশ থেকে মর্জিনার সাথীদের মধ্যে একজনের তাচ্ছিল্য করে কথা মন্তব্য শোনা গেল। এই মেয়ে একে তো বেদ্যপ, তার উপর করছে এখন গলাবাজি, দেখবেন কোনোদিন লাঙ্গের। কথা শেষ হওয়ার আগেই আরশ চোখ রাঙিয়ে নিষেধাজ্ঞা জারি করতে যাবে নুসরাত কর্কশ কণ্ঠে বলল, এই চুপ, তোমাদের ভ্যাবে শুনতে ইচ্ছুক নই আমি। হেলাল সাহেব আর কোনো শব্দ ব্যয় করলেন না, চুপচাপ গিয়ে বসলেন বরফের মতো হয়ে যাওয়া নিজাম শিকদারের সামনে। ঝর্ণা বেগম দাঁতের পাটি চেপে দেয়াল ধরে দাঁড়িয়ে রইলেন। এই ছেলেকে ধরে পিষে ফেলতে পারলে মনে শান্তি পেতেন, কিন্তু তার চিন্তায় জল ঢেলে দিয়ে নুসরাত, আহান, মম, এমনকি ভারী গাউন পরিহিত ইশরাত এসে দাঁড়া ইরহামের সামনে। বাড়ির সবার উদ্দেশ্যে ইশরাত রগরগে আওয়াজে বলে ওঠে, ওকে কিছু বলতে হলে আগে আমাদের ভেদ করতে হবে। কলঙ্ক আর পুরুষ শব্দ দুটি যেন একে অপরের বিপত্নিক শব্দ। এই দুটো শব্দ একে অপরকে স্পর্শ করতে পারে না, কিন্তু নারী আর কলঙ্ক দুটি শব্দ যেন একে অপরের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। এই শব্দটি শুধু নারী সমাজের জন্য প্রযোজ্য। ইরহামের উপর নিজেদের এত খাটাতে না পারলেও অবলা সৌরভীকে নিজেদের কাছে একা পেল তারা। নিজাম শিকদার যখন থেকে নাসির মঞ্জিলে এসেছেন তখন থেকে নিশ্চুপ। আরমান নিজেও চুপচাপ, জলস্রোতের তরঙ্গের ন্যায় ঠান্ডা। বোনকে জ্ঞানহীন মেঝেতে পড়ে থাকতে দেখে একবার তাকিয়েছিল সেদিকে, তারপর আর ফিরেও তাকায়নি। মহিলারা তখনও ফিসফিস করে নিজেদের বিশ্রী ভাষার মন্তব্য জাহির করছেন। সৈয়দ বাড়ির কর্ত্রীরাও আজ নিজেদের মুখ দিয়ে টু শব্দটি বের করলেন না। অনেকক্ষণ কাটার পর সকলে ধনমনা করলেন কিছু একটা বলতে। মর্জিনা বয়স্ক হওয়ার দরুন সবার উদ্দেশ্যে একটা প্রস্তাব রাখলো। দেখুন, কুমারী ছেলে মেয়েরা ব্যভিচারে লিপ্ত হয়েছে। ইসলামের শরীয়ত মতে মাটিতে পুঁতে 100। তো এখন তো মেয়ে ছেলেকে এমনভাবে বেতাঘাত করা যায় না, আবার দুই বাড়ির সম্মানেরও বিষয়। তাছাড়া আমি আপনাদের বাড়িতে কাজ করি অনেক বছর যাবৎ, অনেক দিনের চেনা জানা, তাই একটা প্রস্তাব রাখবো। প্রস্তাবটা গ্রহণ করলে দুই পরিবারের সম্মানহানি হবে না। মর্জিনার কথা শেষ হতেই নিজাম শিকদার শান্ত মুখ তুলে তাকালেন। তার সূক্ষ্ম ঠোঁট জোড়া যেন অদৃশ্যভাবে তাচ্ছিল্য করে হাসছে। ঠোঁট দিয়ে নির্গত হলো একটা শব্দ, সম্মানহানি তো হয়েই গেছে কখন। হেলাল সাহেব কথা বললেন না। সোহেব সাহেব শুধালেন, কি প্রস্তাব? ছেলে মেয়ে দুটোর বিয়ে পড়িয়ে দিন।
নাটক দেখতে আসা সকলে মর্জিনার কথায় সহমত পোষণ করলো। বাড়ির মহিলারা দ্বিমত পোষণ করার পূর্বেই শোয়েব সাহেব নিজের রায় রাখলেন। আমি রাজি আছি। আমার ছেলের ভুলের মাসুল কেন অন্যের বাড়ির মেয়ে দেবে? আমি এই বিয়েতে রাজি। আরমান দাদার পানে তাকালো। নিজাম শিকদার সোফায় বসা অবস্থায় ভঙ্গুর কণ্ঠে বলল, আমি রাজি। রাত 10টা বাজছে তখন ঘড়ির কাঁটায় টিকটিক করে। সৌরভী যখন জ্ঞান ফিরল তখন তার চারিপাশে মানুষ কিলবিল করছে। সকলের দৃষ্টি তার দিকে। ভরা মজলিসে নিজের কাছে নিজেকে সৌরভী অপরাধী ঠেকল। অচল মস্তিষ্কে চাপ দিল কি হয়েছে তা মনে করার জন্যে। একে তো মনে পড়ল না কিছুই, তার মধ্যে অতর্কিত হামলা হলো তার নাজুক হাতে। মুন্নি এক হাতে টান মেরে তুলে বিছানায় বসাতে বসাতে নিজের কর্কশ কণ্ঠে বলে ওঠে, উঠা বসো মাইয়া, অনেকক্ষণ হুশ হারাইছিলা। ইমাম আনিতে যাইতেছে, মাথায় ঘুমটা টানো। সৌরভী কপালে ভাঁজ ফেলল। শূন্য মস্তিষ্কে এসে হাজারটা প্রশ্ন ধরা দিল। ইমাম আসবে কেন? ঘোমটাই বা টানবে কেন? চোখে প্রশ্নাত্মক ভঙ্গি ফুটিয়ে তুলে শুধালো, ইমাম আসবে কেন? সৌরভীর প্রশ্নে কাজের মহিলাগুলো পান খাওয়া দাঁত বের করে খিটখিট করে হেসে উঠল। মুন্নির পাশের জন বলে উঠল, লাঙ্গের লগে তোমার বিয়া পড়াইবার লগে আহে। নটি বেটি বুঝবার পারে না ইমাম আহে কেন। সৌরভীর চোখের আকার প্রকট হলো। বিস্ময় নিয়ে দেখলো সবার বিশ্রী দাঁত কেলিয়ে হাসা মুখগুলো। এই দম বন্ধ করা পরিস্থিতি থেকেও সৌরভী ঠান্ডা মাথায় জানতে চাইল। কিসের বিয়ে? মর্জিনা বিরক্তি নিয়ে বলল, আমার আর সৈয়দ বাড়ির পোলার বিয়ে। কথা শেষে সৌরভীর মাথায় ওড়না টেনে দিতে যাবে সৌরভী হাত চেপে ধরল তার। চোখে মুখে অগাধ অবিশ্বাস চড়ে বসলো। জিজ্ঞাসা করলো, কোন ছেলে? মুন্নি ঘোমটা টেনে দিতে দিতে বলল, যার তার সাথে রুমে ঢুকছিলা নষ্টামি করতে, ইরহাম না কি যেন ওর সাথে। মুন্নির কথা শেষ হতেই সৌরভী লাফিয়ে প্রায় উঠে দাঁড়ালো। বলল, বিয়ে করব না আমি। মুন্নির সাথে দাঁড়িয়ে থাকা মহিলারা বিশ্রী শব্দে হেসে উঠল। রসিয়ে রসিয়ে বলল, লাঙ্গের লগে এক রুমে ঢুকবার পারো, বিয়ে করবার কেন পারবা না? সৌরভীর মুখ শক্ত হয়ে উঠল। অগাধ রাগ নিয়ে শুধালো, ল্যাঙ্গোকে কার সাথে আমি রুমে ঢুকেছি? সৌরভীর করা প্রশ্ন যেন মজাদার ছিল। সকলে হি হি করে হেসে উঠল। বলল, কেন ওই পোলা যার লগে রুমের দরজার ছিটকানি লাগাইছিলা? আমি কারোর সাথে রুমে ঢুকে ছিটকানি লাগাইনি। মুন্নি সৌরভীকে বিছানায় বসালো শক্ত হাতের চাপে। ক্যাটক্যাটে কণ্ঠে বলে, মা গি বেটি বলে কি? আরেকজন বলল, এত দেখি ঘোমটার নিচে খেমটার নাচ। সৌরভী বিস্ময়ে বিমূঢ় নেত্রে দেখলো মহিলাগুলোর ব্যবহার। যখন ধীরে ধীরে ঘটনাগুলো জোড়া দিল তখন বুঝলো ওদের ইশারা কোন দিকে। না চাইতেও ঠোঁটে বিতৃষ্ণাপূর্ণ হাসির মেলা বসলো। এরপর মহিলাগুলোর কথা যত শুনলো তত বেশি অবাক হলো। তাতে অবাক করে দিচ্ছে তার সামনে দাঁড়ানো মহিলারা। তাদের কথা দ্বারা তার ঠোঁটে নিছক হাসি খেলা করলো। না চাইতেও মেয়ে মানুষের সবচেয়ে বড় শত্রু হয়, এটার মধ্যে কোনো ভুল নেই। আজ নিজে ভিকটিম হয়ে তার প্রমাণ পেল সে। সৌরভী বসা বিছানা থেকে উঠে দাঁড়ায়। মুন্নির হাত নিজের গা থেকে ঝাড়া মেরে সরিয়ে দিয়ে শক্ত কণ্ঠে বলে ওঠে, এই বিয়ে করব না। মহিলারা যেন শুনেননি, একই যুগে বলে উঠল। কি কি? সৌরভীর পুরো রুম কাঁপিয়ে চেঁচালো, এই বিয়ে আমি করব না। শুনেছেন আপনারা? এই বিয়ে আমি করব না। মুন্নি নিজের স্বাস্থ্য বিশিষ্ট শরীর নিয়ে এগিয়ে আসলো। বলল, কেন করবা না বিয়া? লাঙ্গের লগে এক রুমে ঢুইক্কা শুইতে পারো আর বিয়া করতে পারবা না কেন? সৌরভীর কানে বিশ্রী শব্দটা প্রবেশ করতে দাঁত চাপলো। নিজের জায়গায় অটল থেকে চূড়ান্ত রাগী কণ্ঠে বলল, আপনার মতো পেয়েছেন অন্যের জামাইয়ের সাথে যেখানে সেখানে শুয়ে পড়ব? সবাইকে নিজের মতো ভাববেন না। কথা শেষ হতেই মুন্নির খসখসে হাতে দাবাং মার্কা এক থাপ্পড় পড়ল সৌরভীর গালে। ছিমছাম গরনের মেয়েটা শুভ্র গালে ফুটে উঠল থাপ্পড়ের জোরে। রক্তের স্ফুলিঙ্গ। মুখ দিয়ে না চাইতেও শব্দ নিঃসৃত হলো, ভাইয়া বলে। না, কেউ আসলো না তাকে বাঁচাতে। অপরিচিত মানুষের ভিড়ে অসহায় হয়ে দাঁড়িয়ে রইল সৌরভী। থাপ্পড়ের জোরে গালে চিনচিন ব্যথা হচ্ছে। এক হাত গালে রেখে তখনও অবিচল কণ্ঠে চেঁচালো, বিয়ে করব না আমি। বুঝতে পেরেছেন আপনারা? বিয়ে করব না আমি। মুন্নি কানেই তুলল না কথাগুলো। টেনে নিয়ে বসালো বিছানায়। শক্ত হাতে মাথা থেকে পড়ে যাওয়া ঘুমটাখানা আবারও টেনে দিতে দিতে বলল, নষ্টামি করবার পর পরই বিয়ে করবার পারবি না কেন? বিয়ে করবি তুই আজ আর এখন। সৌরভী নিজের 19 বছরের জীবনে এতটা অসহায় বোধ করেনি যতটা আজ অনুভব করছে। কোথায় তার ভাই, কোথায় তার দাদা, কোথায় নুসরাত, কোথায় সবাই? আপন বলতে কেউই নেই আশেপাশে। অক্ষি কোটরের ভেতরে টলটল করলো পানি। মুন্নিকে ধাক্কা মেরে নিজের থেকে সরিয়ে দিয়ে বেরিয়ে আসলো রুমের বাহিরে। দম আটকে দৌড়ে নিচে নামতে নামতে ডাকলো, দাদা,
নিজাম শিকদারের কানে নাতনির গলার আওয়াজ পৌঁছালেও চুপ করে রইলেন। নিজের কাপা হাতগুলো চেপে ধরলেন নির্বিকার মুখে হাঁটুতে। সৌরভীর পাগলের মতো দৌড় এসে দাঁড়ালো নিচে দাদার সামনে। সেখানে শুধু উপস্থিত সোসাইটির বুজুর্গরা। চশমার আড়াল হতে কুচকানো চোখ বেরিয়ে আসলো তাদের, আর নিবিষ্ট হলো সামনে দাঁড়ানো সৌরভীর উপর। সে সেসবের তোয়াক্কা করলো না, ভাঙা গলায় চেঁচালো, দাদা আমি বিয়ে করব না। নিজাম শিকদার চোখ তুলে তাকালেন না, বললেন শুধু, বিয়ে করে নাও। সৌরভী চেঁচালো, তুমি আমাকে এভাবে শাস্তি দিতে পারো না দাদা, আমার থেকে মুখ ফিরিয়ে নিও না। আমি বিয়ে করব না, আমাকে বিশ্বাস করো, আমি কিছুই করিনি। রাগ করেছো আমার সাথে? তোমার কথা শুনিনি বলি? আর কখনো তোমার কথা অগ্রাহ্য করব না। দাদু প্লিজ বাড়ি চলো, এখানে আমার দম আটকে আসছে, আমি মরে যাব। নিজাম শিকদার চুপ রইলেন নাতনির আহাজারিতে। সৌরভী ভাইয়ের হাঁটুর কাছে বসে ফুপিয়ে বলে উঠল, প্লিজ ভাইয়া চলো, আমরা বাড়ি চলে যাই। আমি বিয়ে করব না ভাইয়া, দয়া করে আমাকে বিশ্বাস করো, আমি আমি কিছুই করিনি, সব দোষ দেওয়া হচ্ছে আমাকে। ভাইয়া প্লিজ আমাকে বিশ্বাস করো। আরমান উঠে দাঁড়ালো, রক্ত জবার ন্যায় চোখ দুটো দিয়ে অসহায় ভঙ্গুর চোখে পানি ল্যাপটানো বোনকে দেখলো। গালে হাতের 5 আঙ্গুলে চিহ্ন দেখে নিল, মায়া মায়া চোখে তবু উচ্চারণ করলো, বিয়ে করে নে সৌরভী, সুখে থাকবি। এরপর কি হলো? সৌরভী নিজের চোখে টলটলে পানি ছেড়ে দিল। এক গাল বেয়ে টুপ করে চোখের জল পড়ল। চোখ তুলে চক্ষু দর্পণে ভাসলো ইরহামের সুদর্শন মুখ। তখন সকল ক্ষোভ গিয়ে পড়ল তার উপর। একদলা থুতু ছিটকে বেরিয়ে গেল মুখ থেকে। অস্বাভাবিক কণ্ঠে চেঁচালো, লম্পট জানোয়ার, শুয়োর, কুত্তা, আল্লাহের হিসাব নিবে তোর কাছ থেকে শয়তান ইবলিশ। তোর ধ্বংস হবে, তোর ধ্বংস নিশ্চিত। সৌরভীকে দুজন মহিলা এসে টেনে হিঁচড়ে নিয়ে গেল। নিজাম শিকদার চোখ থাকতেও অন্ধের মতো ব্যবহার করলেন। আরমান নিশ্চুপ, বোনকে অসহায় হয়ে চেঁচাতে দেখেও তখনও সৌরভী চেঁচাচ্ছে, তুই বললি না কেন ওখানে কিছু হয়নি? তুই কেন বললি না? তুই কেন চুপ হয়ে বসে থাকলি? লুচ্চা বদমাশ, ইতর অভিশাপ লাগবে তোর। আমার এক মজলুমের অভিশাপ লাগবে তোর গায়ে, তোর ধ্বংস নিশ্চিত। সৌরভীকে যখন দোতলায় তোলা হলো তখন কেঁদে উঠল সে, শব্দ করে চেঁচিয়ে ডাকলো, আব্বু। চুপ করে আরেক ফোঁটা জল গাল গড়িয়ে পড়ল। অস্তমিত রবির ন্যায় রক্তিম চেহারা ঘুরিয়ে তাকালো সাহায্যের আশায়। নেই, কেউ নেই, আসছে না কেউ তাকে বাঁচাতে। ভঙ্গুর গলায় নিঃসৃত হলো, আমার আব্বু থাকলে আজ আমাকে এখানে ফেলে রাখতে পারতো না ভাইয়া, আমাকে বিশ্বাস করতো। তোমরা সবাই পর, তোমরা আজ আমায় মৃত্যুর বুকে ঠেলে দিলে। তোমরা দুজনেই কেউ আমার না, তোমরা দুজনেই স্বার্থপর। আরমান উঠতে নিল, নিজাম শিকদার তার হাঁটু চেপে ধরলেন শক্ত করে। নিচের দিকে ঝুঁকে যাওয়া চোখে ইশারায় বোঝালেন না। সৌরভীকে খাটে বসানো হলো। জোর করে গালের মাড়ি চেপে ধরে মুন্নি শক্ত হাতে ঠোঁট লাল রঙে রাঙাতে যাবে, হাত থামলো তার। ঘাড় ঘুরিয়ে পিছু ফিরতেই নুসরাতের রাগি রাগি চেহারা অবলোকন হলো। মুন্নি ভ্রু উপরে তুলে জানতে চাইলো, হাত ধরস কেন মাইয়া? নুসরাত নির্বিকার চিত্তে বলে উঠল, হাত সরানোর গাল থেকে। কেন ওর ঠোঁট রাঙাবো না? মুন্নি তিরিক্ষি মেজাজে কথাটা বলে উঠল। নুসরাত মুন্নির ভারী হাতটা গাল থেকে সরিয়ে দিয়ে দেখলো লাল বর্ণ ধারণ করা চেহারা। জিজ্ঞাসা করলো, কে মেরেছে? পুরো রুমের ফিসফিস করে চলা কথাবার্তা থেমে গেল নিমিষে। নুসরাত আবারও চেঁচালো, ওর গায়ে হাত তুলেছে কে? কোন সাহসে ওকে থাপ্পড় মেরেছে? কে দিয়েছে এই সাহস? মর্জিনা নুসরাতের চেঁচানোতে বিরক্ত হয়ে বলে উঠল, মেয়ে তুমি ভারী বেয়াদ্দব, চেঁচামেচি করতেছো কেন? তাছাড়া কথা শুনতেছিলে না, তাই মেরেছে। এত চেঁচানোর কি আছে? এই চুপ, লেকচার ঝাড়তে বলিনি আমাকে। যা করতে আসছো তা করো, আমাদের বাড়ির বিষয়ে একদম নাক গলাবা না। মন্টুর স্ত্রী সাজনা বেগম বললেন, তো এই মেয়ে বিয়ে করবে না, বিয়ে করবে না বলেই চেঁচাচ্ছিল। থাপ্পড় না মারলে তো মুখ বন্ধ করছিল না। চেঁচাবে, আরও বেশি করে চেঁচাবে। ভুলে যেও না ও আমাদের বাড়ির বউ, সৈয়দ বাড়ির বউ। ও সম্মান দিয়ে কথা বলো, এই ব্যবহার যেন ওর সাথে না দেখি। সাজনা বেগমকে মুন্নির সাথে জন কানাঘুষা করে বলে উঠল, এই মেয়েও দেখবেন কোনোদিন লাঙ্গের সাথে বাইগা গেছে। নুসরাত শুনে ফেললো কথাটা। পরনের অ্যামারেল্ড গ্রিন কালার গাউন চেপে ধরলো হাত দিয়ে, বলে উঠল, নিজের মেয়ের মতো ভাবো আমায়। নুসরাত ভুজুগলের মধ্যেখানে ভাঁজ ফেললো সামান্য। আবারও নিষ্প্রভ কণ্ঠে বলল, ভেগে যাব। হ্যাঁ,
100 বার ভাগবো, আমার বাপের খেয়ে ভাগবো। তোমার কোনো সমস্যা হলে বলো, উচ্চমানের মলম কিনে দেব, লাগালে জ্বালা কমে যাবে। সৌরভী ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল। নুসরাতের কাপড়ের এক কোণা চেপে ধরে ফুপিয়ে উঠে বলে, আমি বিয়ে করব না, আমার দম বন্ধ হয়ে আসছে, দয়া করে আমায় এখান থেকে বের করো। আমি কিছুই করিনি, ওখানে কি হয়েছে আমি কিছুই জানি না। তুই আমাকে বিশ্বাস করিস না, দয়া করে এখান থেকে বের কর আমায়। নুসরাত এক হাত রাখলো সৌরভীর মাথায় ভরসা দিয়ে বলল, আমি বিশ্বাস করি তোকে। পুরো রুমে একবার চোখ বুলিয়ে নিয়ে ফোন বের করে কল দিল ইশরাতকে। রগরগে গলায় বলল, এই তুই আয় আমার রুমে, আমি একটু বের হচ্ছি, মসজিদে যাব। সৌরভী আতকে উঠল। টলটল চোখে তাকাতেই নুসরাত নিচের দিকে ঝুঁকে এসে কানের কাছে ফিসফিস করে স্পষ্ট স্বরে উচ্চারণ করলো, আজ আমি যদি চেঁচাই তাহলে তুই বেঁচে যাবি এখান থেকে সুরভি। কিন্তু যখন রাস্তায় হাঁটবি নষ্ট মেয়ে বলে তোর দিকে আঙুল উঠবে, ইরহামের দিকে আঙুল উঠবে না। তুই নারী, তোর এই বিষয়টা ভুলে গেলে চলবে না। তোর সব থেকে বড় শত্রু তোর মতো ওই মহিলারা, এরা বিষ গুলে দিবে তোর জীবনে। বড় বোন হিসেবে বলছি, বিয়ে করে নেয়। আমি নুসরাত নাসির, তোকে কথা দিচ্ছি, সুখে থাকবি তুই, কোনো কিছুর কমতি থাকবে না। বিয়ে করে নে, রাজি হয়ে যা সুরভি, চেঁচিয়ে লাভ হবে না। এরপর সৌরভী আর চিৎকার করলো না, বিয়ে করব না বলে নিশ্চুপ জল তরঙ্গের ন্যায় হয়ে গেল। বিছানায় গা ছেড়ে দিয়ে বসে রইল। ঠোঁটে বিরাজ করলো জীবনের প্রতি নিছক তাচ্ছিল্যের হাসি। চোখের তারায় কিছু একটা সময় কাটলো। আশেপাশে বসে থাকা মানুষ তখনও অপেক্ষারত পরবর্তী নাটক দেখার জন্য। এসে দল বেঁধে বসেছে সৌরভীর সামনে। সৌরভী মানুষগুলোকে দেখলো না, সে দেখলো খাটিয়ে আনতে যাওয়া হচ্ছে তার জন্যে। আর সে খাটিয়ে না চাইতেও জীবনের পরিহাসে কবুল করতে হবে তাকে। সে তো চায়নি তার জীবনে ওই ইতর লোকটা আসুক। সে তো ঠিকভাবে ওই ছেলেটার মুখটা পর্যন্ত পরিদর্শন করতো না ঘৃণার প্রহরে। জীবন কি হাস্যকর, তাই না? সবচেয়ে ঘৃণ্য ব্যক্তিটিকে তার তকদিরে লেখা হয়েছে, আর আজ সে সেই ব্যক্তিটিকে কবুল করতে চলেছে। সৌরভী মৃত্যু মানুষের মতো পলকহীন তাকিয়ে রইল দেয়াল ঘড়ির পানে। ইশরাত মেয়েটার মায়াময় চেহারার দিকে তাকিয়ে থাকলো চুপচাপ। চেহারার লাবণ্য যেন কান্নার জৌলুসে বেড়ে গেছে। নির্বাক সে নিয়তির এই পরিহাসে। কি অদ্ভুত ঘটনা, কে জানতো আজ এই দিনে এভাবে তাদের দুজনার বিয়ের ঘণ্টা বেজে যাবে। আরশ নিজের গা থেকে ধূসর বর্ণে স্যুট ছাড়াতে ছাড়াতে ফিরে দেখলো পিছনে দাঁড়ানো নুসরাতকে। গায়ে কালো লেদার জ্যাকেট জড়ানো, চুলগুলো পনিটেল করে বাঁধা, বারবার তাড়া দিয়ে বলছে তাড়াতাড়ি আসতে। আরশ নিজের গলার টাই টেনে ঢিলে করে নিয়ে এগিয়ে গেল। পরনের কাপড় খুলতে খুলতে এসে দাঁড়ালো নুসরাতের সামনে। নুসরাত দরজার সম্মুখে দাঁড়ানো, অপেক্ষা করছে আরশের কাপড় চেঞ্জ করা শেষ হওয়ার। যখন দেখলো কাপড় চেঞ্জ না করে লোকটা তার সামনে চুপচাপ এসে দাঁড়িয়েছে, তখন ভ্রু যুগল আপনা আপনি উপরে উঠে গেল। ভেসে আসলো অস্পষ্ট কণ্ঠস্বর, কাপড় চেঞ্জ করে আসুন তাড়াতাড়ি। আরশ দরজা চেপে ধরে নিচের দিকে ঝুঁকে আসলো। নুসরাত দুপা পেছনে সরে যেতে আরশ দরজা টেনে ধরাম করে মুখের উপর লক করে দিল। নুসরাত হাতের গুচ্ছি এর ঘড়িতে চোখ বুলালো। 10:40 বাজছে টিকটিক করে। তার মনে প্রশ্ন দানা বাঁধল, আজকের রাতটা একটু বেশি লম্বা নয় কি? নির্লিপ্ত ভঙ্গিতে চোখ তুলে সামনে তাকিয়ে দেখলো আরশ এখনো আসেনি। দরাজ গলায় ডাকলো, এই যে শুনছেন? আরশ ক্যালভিন ক্লেনের বক্সার পড়তে পড়তে ভেতর থেকে জিজ্ঞাসা করলো, আমাকে বলছেন? হ্যাঁ, আর কত মিনিট লাগবে আপনার? আরশ কালো রঙের লেদার জ্যাকেট গায়ে চড়িয়ে রুম থেকে বের হতে হতে বলে ওঠে। 30 সেকেন্ড। আরশ রুমের নব খুলে বের হয়ে চুলগুলো পেছনে ব্যাক ব্রাশ করলো। ঘাড় ছুঁই ছুঁই এই চুলগুলো পেছনের দিকে গিয়ে আবারও কপালে এসে নিজেদের জায়গা করে নিল। কড়া কস্তুরীর সুবাস তখন চারিদিকে মোমো করছে। নুসরাত আরশের থেকে গুনে গুনে দুহাত সরে দাঁড়িয়ে থেকেও কস্তুরীর ঘ্রাণ পেল। নুসরাত হাঁটতে হাঁটতে শুধালো, পারফিউমের ভেতর গোসল করে এসেছেন? আরশ কপালের ভাঁজ ফেলল। নিজের গা থেকে বের হওয়া কস্তুরীর গন্ধটুকু নিজেও তখন উপলব্ধি করতে পারেনি। গা শুকিয়ে নিয়ে শুধালো, না তো, আমি গত 2 দিন যাবৎ কোনো প্রকার পারফিউম ব্যবহার করিনি। নুসরাত কিছু বলতে নেবে আরশ নুসরাতের মাথা নিজের হাত দিয়ে টেনে ধরল। নিজের সন্নিকটে মাথাটা এনে বুকের কাছে চেপে ধরে বলল, দেখো, কোনো পারফিউমের গন্ধ নেই। নুসরাত নিজের মাথা আরশের থেকে দূরে সরিয়ে নিল, বলল, বুঝেছি, আপনার থেকে প্রাকৃতিক সুবাস বেরোচ্ছে, এবার পা চালিয়ে চলুন। আরশ পড়ছে এসে সৈয়দ বাড়ির গ্যারেজের দিকে পা বাড়াতেই এই নুসরাত চেঁচালো, ওইদিকে কই? আরশ ভ্রু উঁচিয়ে বলল, গাড়ি আনতে। নুসরাত অবাক কণ্ঠে শুধালো, গাড়ি দিয়ে কি করবেন? গাড়ি আমাদের ঘাড়ে চড়ে ইমামকে আনতে যাব। নুসরাত বেয়াক্কেলের মতো বলে উঠল, এমা, গাড়ির 4টা চাকা থাকতে আমার ঘাড়ে চড়বে কেন? গাড়ি শখ উঠছে মিসেস স্টুপিড নুসরাত নাসির গাড়ি চড়ার।
নুসরাত নাক ফুলিয়ে শ্বাস ফেলল, বলল। শুনুন আরশ ভাই, আরশ নুসরাতকে কেটে দিয়ে শুধালো। আমাকে বলছো? নুসরাত তেতো কণ্ঠে বলল। না, আপনার পেছনে দাঁড়ানো আপনার প্রেমিকাকে বলছি। আরশ কিছু বলতে নিবে নুসরাত দরাজ গলায় বলল। 1 মিনিট আরশ ভাই, কথা বলবেন না, আমায় বলতে দিন। আরশ স্থির হয়ে দাঁড়ালো, ইশারা করে বলতে বলল। নুসরাত ধীরে সুস্থে বুঝিয়ে বলল। আমাদের কথা বললেই ঝগড়া হয়, তাহলে উচিত না 2 ঘন্টা আমাদের কোনো কথা না বলা? আরশ দুহাত বুকে আড়াআড়ি বেঁধে নুসরাতের শোনার মতো করে গম্ভীর কণ্ঠে বলে। ঝগড়া তো করিস তুই, আমি কি একটু শব্দ করি? নুসরাত অবাক হওয়ার ভঙ্গি করে নিজের দিকে আঙ্গুল তুলল, ভ্রু উপরে তুলে প্রশ্নাতীত কণ্ঠে বলল। আমি আমি করি ঝগড়া? অবশ্যই তুই করছিস ঝগড়া, আমি তো মুখ থেকে শব্দই বের করিনি। নুসরাত দুহাত উপরে তুলে দোয়া করল। আর আল্লাহ, এই লোক যদি সত্যি কথা বলে তাহলে এই লোককে তুলে নাও, আর মিথ্যে বলেও তুলে নাও। এমন বড় ভাইয়ের কোনো প্রয়োজন নেই আমার। আরশ ছাত করে উঠল, হিসিয়ে কিছু বলতে নিবে নুসরাত বলল। আপনি না ঝগড়া করেন না? আরশ অতি কষ্টে নিজের মুখ বন্ধ করল। নুসরাত হাসি হাসি মুখ করে বলল। হাসুন হাসুন। আরশ না চাইতেও হাসলো ঠোঁট টেনে সামান্য। নুসরাত আরশের গাল দুটো টেনে দিতে দিতে বলল। দ্যাটস মাই বয়। বাড়ির বাহিরে রাখা বাইকে কে সামনে বসবে আর কে পেছনে বসবে সেই নিয়ে একচোট ঝগড়া হলো দুজনার। নুসরাত বলল। আমার বাইকটাই আমার চালানো জুৎসই বেশি। আরশ বলল। আমি বয়সে বড়, তাই আমার চালানো বেশি ভালো হবে। নুসরাত কোমরে হাত রেখে আরশকে বোঝানোর চেষ্টা করলো। আমি বাইক চালালে 2 মিনিটে আপনি ডেস্টিনেশনে পৌঁছান আর না পৌঁছান, আপনার রু ইনশাআল্লাহ আল্লাহর বাড়ি পৌঁছে যাবে। আরশ বলে উঠল। আমিও বাইক চালালে তো একদম বিনা টিকিটে তোর শ্বশুরবাড়ি পৌঁছে যাবি। নুসরাত চেঁচালো। আরশ ভাই, নুসরাত নাসির, বাইক আমার। বউটা আমার। নুসরাত দীর্ঘশ্বাস ফেললো, চোখগুলো পিটপিট করে বলল। আমি বাইক চালালে আপনি বুঝতেই পারবেন না এটা বাইক নাকি উড়োজাহাজ। আরশ হেলমেট মাথায় পরে নিয়ে বলে উঠল। আমি বাইক চালালে তুই বুঝবি এটা বাইক, এবার চুপচাপ পেছনে উঠে বস। নুসরাত হেলে দুলে হেলমেট পরতে নিবে, আরশ শক্ত হাতে পরিয়ে দিল। তা আদেশ করলো। ঝটপট পেছনে উঠে বস, 11টা বেজে গেছে। নুসরাত আরশের কাঁধে হাত রেখে উঠে বসতে বসতে বলল। সব দোষ আপনার। 11টা 47 মিনিটে ইমাম সাহেবের বাড়ির দোরগোড়ায় গিয়ে পৌঁছালো তারা। টিনের গেটে শক্ত হাতে আরশ থাপ্পড় দিয়ে গমগমে স্বরে ডাকলো। ইমাম সাহেব আসছেন? নুসরাত আরশকে ঠেলে নিজে জায়গা করে নিল। শুধালো। এভাবে কেউ ডাকে? আরশ পাল্টা প্রশ্ন করলো। তাহলে কিভাবে ডাকে? নুসরাত গলা খাকারি দিয়ে গলা পরিষ্কার করে নিল। তার চোখে আরশের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে ডাকলো। এই ইমাম সাহেব বাড়িতে আছেন? আরশ নুসরাতের আকস্মিক চেঁচামেচিতে বিরক্ত হলো, চোখে মুখে তা স্পষ্ট ফুটে উঠল। দন্তপাটি চেপে বলল। আসতে। নুসরাত এসব কানেই তুলল না, এক নাগাড়ি ডাকলো। ও ইমাম সাহেব কই গেলেন, আসছেন না কেন? পায়খানা করতে গেছেন? আরশ দাঁতে দাঁত চেপে সাবধান করে বলে। নুসরাত স্টপ দিস ফাকিং ননসেন্স শিট। নুসরাত মুখ বন্ধ করে দাঁড়ালো। আরশ গম্ভীর গলায় ডাকলো। মসজিদের ইমাম আছে বাড়িতে। নুসরাত মুখ বন্ধ করে দাঁড়ালো। আরশ গম্ভীর গলায় ডাকলো। ইমাম সাহেব বাড়ি থেকে বের হলেন ঘুম ঘুম চোখে। অন্ধকার চিরে দেখা মিলল দুটো মুখের। ভদ্রলোক বুঝতে পারলেন না এদের এত রাতে আসার কারণ। ভ্রু কুঞ্চিত করে জানতে চাইলেন। পালিয়ে আসছো নাকি বিয়ে করার জন্য? নুসরাত দুপাশে মাথা নাড়ালো। ইমাম সাহেব নিজে চওড়া কপালে ভাঁজ ফেললেন, জানতে চাইলেন। তাহলে কেন আসছো? নুসরাত নির্বিকার মুখ বানিয়ে বলল। চলেন বিয়ে পড়াতে হবে। ইমাম সাহেব আধারে নিমজ্জিত রাত দেখলেন, আকাশপানে তাকিয়ে। হিমেল বাতাস বইছে প্রকৃতিতে, তা দেখে নিয়ে দ্বিমত পোষণ করলেন যেতে। এত রাতে কাঁচা ঘুম রেখে যাবো? না যাবো না, অন্য কেউ নিয়ে যাও। বৃষ্টি হবেও মনে হচ্ছে আজ রাতে। আগামীকাল বিয়ে পড়ানোর হলে এসে বলিও, আমি আসবো বিয়ে পড়াতে। ভদ্রলোকের কথায় মাথায় বজ্রপাতের মতো হলো। নুসরাতে নিজের কানকে বিশ্বাস করতে না পেরে রুড়ো গলায় শিওর হতে জিজ্ঞাসা করলো। যাবেন না আপনি বিয়ে পড়াতে? ইমাম সাহেব রগরগে কণ্ঠে স্পষ্ট বললেন। না। আরশ চিন্তিত কণ্ঠে বিড়বিড় করে। তাহলে এখন কি হবে? নুসরাত হেয়ে করে হেসে উঠে আরশের কথার প্রতি উত্তরে বলে। কি হবে আর? ইমাম সাহেবকে তুলে নিয়ে যেতে হবে। আরশ ভাই বাইকের পেছনে দড়ি আছে না, নিয়ে আসেন তো। ইমাম সাহেব কপালে ভাঁজ ফেলে জানতে চাইলেন। দড়ি দিয়ে কি করবে? নুসরাত নির্লিপ্ত কণ্ঠে উত্তর দিল। আপনার বাইকের পেছনে বাইন্দা নিয়ে যাবো। হেলাল সাহেবের আদেশে নুসরাত আর আরশ আসলো ইমামকে বিয়ে পড়াতে নিয়ে যাওয়ার জন্যে। ভদ্রলোক যখন মানা করলেন এত রাতে তিনি যাবেন না, তখন অনেক করে বোঝানোর চেষ্টা করলো আরশ। নুসরাত আরশের কথা কানেই তুলল না। তার একটাই কথা। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। এক কাজ করুন আরশ ভাই, ইমাম সাহেবকে বাইকের পেছনে সিলিন্ডারের মতো বেঁধে ফেলুন।
আরুষ এই বাচালের চেঁচামেচিতে বিরক্ত হয়ে উঠল। কিছুক্ষণের ভিতরে মুখ চোখ কুচকে রাম ধমকে দিল। শাট দ্য ফাক আপ নুসরাত নাসির। এরপর টু শব্দটি করল না। নুসরাত মুখ গোমরা করে দাঁড়িয়ে রইল। আরুষ ইমামকে শান্ত কণ্ঠে ধৈর্য ধরে বোঝালো। রাত 12:05 থেকে 12:15 পর্যন্ত। শেষ পর্যন্ত দেখলো লোকটা কথাই বুঝতে পারছে না, এখনও একই জায়গায় আটকে আছে। তখন রেগেমেগে আগুন হয়ে গেল। এত এফোর্ট যদি সে মাস্টার্সে দিত তাহলে আজ ইকোনমিক্সে সে 19-এর জায়গায় 20 নম্বরে স্কেল পেত। নুসরাত আরুষের ফুলে ফেপে ওঠা নাকের পাটা দেখে হাসল। মৃদুস্বরে আরুষের শোনার মতো বলল, লাত মারার ভূত, কথা শুনে মানে না, এমনি নিজের সময় ওয়েস্ট করলেন ব্রো। গলা খাকারি দিয়ে হাসলো ঠোঁট এলিয়ে। আবার আরুষকে ঠাট্টা করে বলল, এক কাজ করুন বিগ ব্রাদার, এই ইমাম সাহেবকে কোলে করে নিয়ে যান। আরুষ মাথা নাড়ালো। নুসরাতের কথায় সহমত পোষণ করে বলল, হ্যাঁ ঠিক। কোনো পূর্ব হুঁশিয়ারি না দিয়ে ইমাম সাহেবকে পাজো কোলে তুলে নেওয়ার জন্য শার্টের হাতা গোটালো। সুঠাম দেহের অধিকারী ছেলেটা। ভদ্রলোক অবাক হলেন। তার বাড়িতে এসে তার সাথে ভণ্ডামি। ইচ্ছে পাকা ছেলে মেয়ে দুটোকে ইচ্ছে করলো মাথায় তুলে আছাড় মারতে। চোখ মুখ অন্ধকার করে গিয়ে বসতে নিলেন বাইকের পেছনে। তখনই তাকে থামিয়ে দিল আরুষ। দুজনে বাইকে বসানি আবারও ঝগড়া বাঁধিয়ে দিল। নুসরাত কর্মর করে দাঁতের কপাটি পিষে বলে উঠল, দেখুন ব্রাদার, আসার সময় আপনি বাইক চালাইছেন, এখন আমি ইমাম সাহেবকে নিয়ে যাব। আরুষ এক ভ্রু তুলে শুধালো, বসবি কই তুই? নুসরাত বলে উঠল, সামনে আমি, পেছনে আপনি, আর সবার শেষে ইমাম সাহেব। আরুষ কপাল কুঞ্চন করলো, দন্ত পাটি শক্ত করে পিষে বলল, এখানে কই সিট বসার জন্য তুই দেখতেছিস? নুসরাত নির্বিকার ভঙ্গিমায় বলে উঠল, 3 সিট। পুরুষালী শীতল গলায় জিজ্ঞাসা করলো। এখানে 3 সিট। নুসরাত তেতো স্বর বাতাসে ভেসে বেড়ালো, কানা নাকি, দেখতে পাচ্ছেন না? তোর বাচ্চা, এই জন্য তো বলছিলাম কারটা নিয়ে আসি না, গাতরামি করে খাটার বাইকে আসবে সে। নুসরাত এক আঙ্গুল তুলে আরুষের দিকে খাপাটে ভঙ্গিতে পা বাড়ালো। তেতিয়ে উঠে বলল, একদম আমার বুলেটকে খাটারা বলবেন না। আজ এইটা থাকায় 2 মিনিটের রাস্তা আপনি 3 মিনিটে আসছেন। নুসরাতের কথা শ্রবণ হতে না চাইতেও শব্দ করে হেসে ফেলল। আরুষ কপাল কুঞ্চন করে ঠোঁটের হাসি চাপার চেষ্টা করলো। এক ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসা করলো, কি বুলেট? কথা শেষ করে আবারও হা হা করে হেসে উঠল। নুসরাত নাকের পাটা ফুলিয়ে ভিড় বিড়ালো। পুরাই পাঠার মতো হাসে, আস্ত একটা খাইস্টা গন্ডার একটা। আরও শুনল না তার অগোচরে ছুড়ে দেওয়া গালির ভাব। নুসরাত বিরক্ত হয়ে বলে ওঠে, খ্যা খ্যা করে হাসি বন্ধ করুন, বিচ্ছিরি লাগতেছে আপনার হাসি। আরুষ ঠোঁট কামড়ে হাসি থামালো। এক হাতে নুসরাতের বাহুতে চাপড় মেরে বলল, অপেক্ষা করো, আসতেছি ইমাম সাহেবকে রেখে। নুসরাত ভ্রু উঁচিয়ে জানতে চাইল, আমি যাব না। রাতের অন্ধকারে ইমাম সাহেবকে এক প্রকার ব্ল্যাকমেল করে উঠিয়ে নিয়ে যাওয়া হলো সৈয়দ বাড়িতে। বাইকের স্পিড এত বেশি ছিল যে আরুষের পেছনে বসারত ইমাম সাহেবের মাথা ঘুরে উঠল। ভদ্রলোকের পরনে থাকা লুঙ্গিখানাও বাতাসের জোরে হাওয়ায় ভাসল। সৈয়দ বাড়ির গেটের সামনে ইমাম সাহেবকে নামিয়ে দিয়ে একজন অপরাধীর মতো হস্তান্তর করা হলো হেলাল সাহেবের নিকট। বাইক নিয়ে আবারও ছুটল নুসরাতকে নিয়ে আসতে। আধা ঘন্টার রাস্তা 15 মিনিটে পাড়ি দিল। উল্কাপিণ্ডের গতিতে এসে পৌঁছালো ইমাম সাহেবের বাড়ির সামনের গেটে। নুসরাত আরুষকে এত তাড়াতাড়ি ফিরে আসতে দেখে তারা চোখে তাকালো এক পলক। কোনো প্রকার ঘাটতারামি না করে হেলমেট পরে পিছনে উঠে বসলো। দুহাতে আরুষের বাহু পেঁচিয়ে ধরতেই আরুষ নির্লিপ্ত ভঙ্গিমায় বলে উঠল, শক্ত করে ধরে বস। নুসরাত কপালে ভাঁজ ফেলে বলে উঠল, শক্ত করেই ধরেছি। আপনার মতামতে কি পিঠের সাথে একদম ঠেসে বসবো? আরুষ বাইক স্টার্ট করে শান্ত স্বরে আওড়ালো। বসলে কোনো সমস্যা নেই। নুসরাত শুনতে পেল না আরুষের কথা। বাতাসের শাঁসা শব্দ করে উড়িয়ে নিয়ে চলে গেল অন্যদিকে কথার আওয়াজগুলো। দুহাতে আরেকটু শক্ত করে আরুষের বুক চেপে ধরে চেঁচিয়ে শুধালো, কি বলেছেন শুনতে পাইনি। আরুষ বাইকের গতি আরেকটু বাড়িয়ে দিয়ে নুসরাতের মতো চেঁচিয়ে বলল, কিছু বলিনি। ইমাম সাহেব বসে আছেন বিরস মুখে। কোনো আগামবার্তা না দিয়ে ওই গুন্ডা ছেলে মেয়ে দুটো এক প্রকার তুলে নিয়ে আসছে তাকে। যতক্ষণ বাড়ির গেটে দাঁড়িয়েছিল ততক্ষণ পর্যন্ত মুখ দুটো চেনা চেনা ঠেকছিল। সৈয়দ বাড়িতে প্রবেশের পর শিওর হলেন, হ্যাঁ, এই দুটোরই বিয়ে এককালে পড়িয়েছিলেন স্বয়ং তিনি। বিতৃষ্ণা ইমামের মুখটা তেতে উঠল। ছোটবেলা যেমন দুটো খবিশ ছিল, বড় হয়েও তেমনই রয়েছে। এখনো স্পষ্ট মনে আছে 13 বছর পূর্বের কথা। ইচড়ে পাকা ছেলে মেয়ে দুটোকে বিয়ে পড়াতে এসে
কি বেগ পোহাতে হয়েছিল। বাহিরে তখন ঘুরুম ঘুরুম শব্দে মেঘ ডাকছে। সোফার উপর বসারত ইমাম সাহেবের মুখটা মেঘের ঘন ঘটার মতো কালো। পাত্রকে একপাশে নিরুদ্বেগ ভঙ্গিতে বসে থাকতে দেখে বললেন, যাও অজু করে আসো। ইরহাম একবার চোখ তুলে তাকালো ইমাম সাহেবকে। ইরহাম একবার চোখ তুলে দেখলো ইমাম সাহেবকে, এরপর আলগোছে উঠে দাঁড়ালো। হেলদোলবিহীন গায়ে সোজা হেঁটে চলে গেল ইশরাতের রুমের দিকে। সিঁড়ি বেয়ে উপরে উঠলো রক্তশূন্য মুখ নিয়ে। নুসরাতের রুমের দিকে চোখ যেতে দেখলো নিষ্প্রাণ মুখ নিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা। কোনো দোষ না করে যার শরীরে কলঙ্কের মোটা দাগ লেপটে গেছে। লাল শাড়ি পরিহিত মেয়েটাকে নিজের বধূরূপে সাজতে দেখে শ্বাস আটকে আসলো তার। সে নিঃশ্বাস নিতে পারল। এই মেয়ে আজ তার বউ হয়ে যাবে, তার নামের সাথে ইরহামের নাম লেগে যাবে। কি আশ্চর্য, কি আশ্চর্য! আজ তো তার খুশি হওয়ার দিন, কিন্তু সে খুশি হতে পারছে না কেন? নিষ্পাপ মেয়েটাকে তার নামে কলঙ্কে লেপটে দেওয়া হয়েছে সেজন্যে। সে নিজেও কি করলো? গলা উঁচিয়ে কেন বলতে পারলো না মেয়েটার কোনো দোষ নেই? এভাবে তার চরিত্রের দিকে আঙ্গুল তুলছেন কেন? নিজ মনে নিজেকেই গালি দিল। কিন্তু কত বড় একটা ভুল করেছে সে। চাইলেই বলতে পারতো তারা নির্দোষ, কিন্তু তা কেন সে বলতে পারেনি? মেয়েটাকে নিজের করে পাওয়ার আশায় কি লজ্জাজনক! ইস, এত নিজ কবে হলো সে? ইরহাম এক পা দুপা করে এগুলো নিজের রুমের দিকে। দোতলায় একপাশে ঝিম মেরে পড়ে থাকা মায়ের মুখটা দেখলো। চোখাচোখি হতেই তার পায়ের নিচের মাটি কেঁপে উঠল। ওই চোখগুলো নীরবে অভিশাপ দিচ্ছে কি তাকে? ইরহাম এক সেকেন্ড দ্বিরুক্তি করল না, ধপ করে নিজের দৃষ্টি মাটিতে নামিয়ে নিল। মাকে না দেখার ভান করে লাল হয়ে আসা রক্তবর্ণের চোখ মেঝেতে নামিয়ে দ্রুত পায়ে পাশ কাটিয়ে চলে গেল। ইরহাম অজু পড়ে আস্তে আস্তে সবকিছুর বর্ণনা করল জাইন। লজ্জায় বাড়ির প্রতিটা মানুষ দৃষ্টিতে দৃষ্টি মিলাতে। এর মধ্যে টুকটুকে লাল শাড়ি পরিয়ে কাঠপুতুলের মতো সৌরভীকে এনে বসালো ইশরাত। ইমাম সাহেব নিষ্পলক চোখে দেখলেন আভিজাত্য চেহারার অধিকারী মেয়েটার মুখ। কি নিষ্পাপ মুখটা! এত বড় ব্যভিচারে লিপ্ত এই মেয়েটা। ভদ্রলোক মানতে পারলেন না, না চাইতেও বিশ্বাস করতে হলো। এরপর কনে ও বরের সম্বন্ধে সকল তথ্য জেনে নিলেন ইমাম সাহেব। শব্দ করে দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞাসা করলেন, দেনমোহর কত টাকা বাঁধবো? হেলাল সাহেব নিজের গম্ভীরতা একপাশে ফেলে বলে উঠলেন, 15 লাখ টাকা দিন মোহর বাঁধুন। নিজাম শিকদার জিজ্ঞাসা করলেন। সোহেব সাহেব বলে উঠলেন, কামাই করবে যখন তখন দেবে, এখন লিখে রাখুন। ইমাম সাহেব বললেন, মোহর মেয়ের অধিকার, আপনারা চাইলে এখনই দিতে পারেন, আর যদি পরবর্তী দিতে চান তা লিখে রাখতে হবে। কিন্তু স্বীকৃতি দিতে হবে যে আপনাদের ছেলে নির্ধারিত 15 লাখ টাকা মোহর হিসেবে দেবে। এটি একদম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। মেয়ে যদি এতে সম্মতি দেয় তবেই বিয়ে সম্পূর্ণ হবে। পরবর্তীতে দেনমোহর দেওয়ার জন্য বর এর দায়িত্বে থাকবেন। এরপর কয়েক পল কাটলো নিরিবিলি। ইমাম সাহেব প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে দুটোকে দেখলেন। রাষ্ট্রীয় মতে ছেলেটা এখনো প্রাপ্তবয়স্ক না, তাই রেজিস্টার হবে না তাদের। একটা কাগজে তারিখ লিখে রাখলেন 24/8/2025 ইংরেজি। দেনমোহর 15 লাখ টাকা। বরপক্ষের সাক্ষী হিসেবে আছেন তার বাপ চাচা ও মেয়ে পক্ষের সাক্ষী হিসেবে আছেন ভাই ও দাদা। পরিবারের সকলের সম্মতিতে পাপাচারে লিপ্ত হওয়া ব্যভিচারী ও ব্যভিচারিণীর নিকা পড়াতে শুরু করলেন ইমাম সাহেব। নিজের জায়গা ছেড়ে এসে বসলেন সৌরভীর ছোপ ছোপ লাল বর্ণ ধারণ করা মুখের সামনে। সাথে একদল আসলো পাত্রীর সম্মতি জানার জন্যে। ইমাম নিকানামা পাঠ করলেন। আসসালামু আলাইকুম। পিতা সৈয়দ শোয়েব আহমেদের পুত্র সৈয়দ ইরহাম শোয়েব, ঠিকানা সিলেট সদর, 15 লাখ টাকা দেনমোহর ধার্য করে তোমাকে নিকাহের প্রস্তাব দিয়েছে। আমি তার হয়ে এই প্রস্তাব তোমার নিকট নিয়ে আসছি মা। তুমি যদি এই দেনমোহরে সন্তুষ্ট হও, নিজ ইচ্ছায় এই বিয়েতে রাজি থাকো, তাহলে এই নিকাহ কবুল করো। যদি কবুল করে থাকো বলো আলহামদুলিল্লাহ কবুল। এই মুহূর্তে এসে সৌরভী বুক ধরফর করে কেঁপে উঠল। মাংসপিণ্ডে গড়া হৃদযন্ত্রের গতি এত দ্রুত হলো, পাশে দাঁড়ানো ইশরাত সে ধুকপুক শব্দ শুনতে পেল। নিষ্প্রাণ দেহে বসে থাকা মেয়েটার মাথায় শাড়ির আঁচল টেনে দিয়ে এক হাতে কাঁধে হাত রেখে ভরসা দিল। নুসরাত এক হাতে থরথর করে কাঁপতে থাকা সৌরভীর হাত চেপে ধরল। তবুও কাঁপল ঠান্ডা বরফের ন্যায় হয়ে যাওয়া শীতল হাতখানা। ঠোঁট দিয়ে কবুল বলতে গিয়ে আটকে গেল গলার কাছে কথাটুকু। ভাই দাদার দিকে শেষবারের মতো মিনতিপূর্ণ চোখে তাকালো, কিন্তু দুজনার একজনই তার সাথে দৃষ্টি মিলন ঘটালো না। বোবার মতো সেদিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কেঁপে ওঠা স্বরে নির্গত হলো, আলহামদুলিল্লাহ কবুল। ইমাম সাহেব ছেলে পক্ষের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কন্যার স্বীকৃতি শুনেছেন? অনেকে হ্যাঁ বলল, অনেকে না। হেলাল সাহেব সকলের কথা শুনে গম্ভীর স্বরে বললেন,
মেয়ের স্বীকারোক্তি আরও নেই। সৌরভীর হাত নুসরাত আরেকটু শক্ত করে চেপে ধরল। ইমাম সাহেব দ্বিতীয়বারের ন্যায় বিবাহ পড়াতে শুরু করলেন। নিকাহনামা পাঠের মধ্যে নুসরাত বলে উঠল, পিতা সৈয়দ শোয়েব আহমেদের পুত্র সৈয়দ ইরহাম শোয়েব, ঠিকানা সিলেট সদর। 15 লাখ টাকা দেনমোহর ধার্য করে সে তোমাকে নিকের প্রস্তাব দিয়েছে। আমি তার হয়ে এই প্রস্তাব তোমার নিকট নিয়ে আসছি মা। তুমি যদি এই দেনমোহরে সন্তুষ্ট হও, নিজ ইচ্ছেই এই বিয়েতে রাজি থাকো, তাহলে এই নিকাহ কবুল করো। যদি কবুল করে থাকো বলো মা, আলহামদুলিল্লাহ কবুল। সৌরভী নিষ্প্রাণ কণ্ঠে বলে উঠল। আলহামদুলিল্লাহ কবুল। ইমাম সাহেব বললেন। আবার বলো। সৌরভী আবারও বলল, আলহামদুলিল্লাহ কবুল। ইমাম সাহেব মেয়েটার মুখের দিকে তাকিয়ে মায়া মায়া কণ্ঠে বললেন, আলহামদুলিল্লাহ কবুল। এরপর সৌরভীর সামনে থেকে উঠে গিয়ে বসলেন সৈয়দ ইরহাম শেখ সোহেবের সামনে। ইমাম সাহেব একইভাবে নিকাহনামা পাঠ করা শুরু করলেন। পিতা মৃত সৌরভ শিকদারের একমাত্র কন্যা সৌরভী শিকদার, ঠিকানা সিলেট সদর। দেনমোহর 15 লাখ টাকা ধার্য করিয়া তুমি কি এই বিয়েতে রাজি? রাজি থাকলে বলো আলহামদুলিল্লাহ কবুল। ইরহাম এক সেকেন্ড দুরুক্তি না করে বলে উঠল, আলহামদুলিল্লাহ কবুল। ইমাম সাহেব বললেন, এই বিয়েতে রাজি থাকলে আবার বলো বাবা আলহামদুলিল্লাহ কবুল। ইরহাম বলল, আলহামদুলিল্লাহ কবুল। ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, তুমি সৌরভী শিকদারকে নিজের অর্ধাঙ্গিনী রূপে স্বীকার করেছ, করলে বলো আলহামদুলিল্লাহ কবুল। ইরহাম ইমামের সাথে সাথে বলে উঠল, আমি সৌরভী শিকদারকে নিজ অর্ধাঙ্গিনী রূপে স্বীকার করছি, আলহামদুলিল্লাহ কবুল। ইমাম এবার সাক্ষীদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা কি এই বিবাহের সাক্ষীর হতে রাজি? সবাই সমস্বরে বলে উঠল, হ্যাঁ আমরা রাজি। সৌরভীকে তুলে নিয়ে গিয়ে বসানো হলো সদ্য তার স্বামীতে রূপান্তরিত হওয়া ছেলেটার পাশে। আর এতে হৃদযন্ত্রের বেগ বৃদ্ধি পেল ইরহামের। কেউই ঘাড় বাঁকিয়ে দেখল না কাউকে। ছেলেটা অপরাধ বোধে ঝুঁকিয়ে নিল নিজের মাথাটা মেঝের দিকে। এর মধ্যে ইমাম সাহেব 2 হাত তুলে দোয়া পড়াতে শুরু করলেন সদ্য দম্পতি হওয়া ছেলে মেয়ের সুন্দর ভবিষ্যতের জন্য। সাথে হাত তুলে সামিল হলো ড্রয়িং রুম জুড়ে অবস্থানরত সবাই। সংক্ষিপ্ত দোয়া পাঠ করলেন কোরআনের কয়েকটা আয়াত দিয়ে। আল্লাহ তোমাদের বিবাহ বরকতময় ও সৌন্দর্যে ভরিয়ে দে। তোমাদের ভবিষ্যৎ বাচ্চাদের নেক আমলি করে তোলার তৌফিক দান করুক, আমিন। সকলে দোয়া পাঠ শেষে আমিন বলে উঠলেন। ইমাম সাহেব বলে উঠলেন, তোমাদের বিয়ে সম্পূর্ণ হলো। আজ থেকে ইসলামী শরীয়ত মতে তোমরা বৈধভাবে স্বামী স্ত্রী। রিসেপশনে আসা লোকজন নাটক দেখা শেষে সবাই তৈরি হলেন নিজ নিজ গৃহে ফেরার জন্যে। না চাইতেও ভঙ্গুর শরীর নিয়ে রাতের খাবারের প্রস্তুতি নিলেন সৈয়দ বাড়ির মানুষগুলো। পাড়া প্রতিবেশী সবার মনোভাব এখন একটাই, ডিভোর্স দিক আর যাই করুক তাতে তাদের কি, তারা তো বিয়ে পড়িয়ে দিই এই বাড়িকে সম্মানহানি হওয়ার হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। আসলে কি বাঁচিয়ে দিল? যাদের বিয়ে পড়ালো এত আয়োজন করে তাদের কি হবে কেউই খেয়াল করে? একবার দেখলো না চাকচিক্যের আড়ালে ঢাকা ঘোমটা দেওয়া নিষ্প্রাণ মুখখানা, ভেতরে টকবক করতে থাকা মেয়েটার ঘৃণ্যটুকু। রাত 1টা ছুঁই ছুঁই। রাস্তার ধারে ধারে তখন ল্যাম্পপোস্টের আলোয় আলোকিত। মেন রোডে গাড়ি চলাচলের মাত্রা খুবই নগণ্য। সেই নগণ্য গাড়ির মধ্যে একটা গাড়ি অনিকা খানের। হিমশীতল বাতাস তখন বয়ে চলছে প্রকৃতিতে। মডার্ন গেটে সরু রাস্তা দিয়ে কালো কালার মার্সিডিজ বেঞ্জের একটা গাড়ি সুরসুরিয়ে বেরিয়ে আসলো। গাড়ির জানালা খোলা থাকে, বাতাসের সাথে নাকে গিয়ে স্পর্শ লাগলো ফুলকলি কোম্পানির তৈরিকৃত কেকের সুস্বাদু ঘ্রাণ। আর এতেই জীবজোড়া লকলক করে উঠল সুফি খাতুনের। খাবারের গন্ধে নাক টেনে স্বাদটা নিজের ভিতর টেনে নিয়ে আহরণ করলেন তিনি। ড্রাইভিং সিটে বসে থাকা আনিকার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে জাহির করলেন, আহ, খাবারের গন্ধ, জিভে জল চলে এসেছে। আনিকা নিজের চোখের সানগ্লাসটা সামান্য নিচের দিকে নামিয়ে নিয়ে উপহাস করে বলে উঠল, কমিয়ে খাও সুফি, 2 দিন পর কবরে যাওয়ার কথা ছিল, এই খাবারের জন্য চলে যাবে 2 দিন আগে। পেছনে বসা ভিক্টর কথাটুকু শুনে কিটকিট করে হেসে উঠল। এইটুকুতে রেগে বোম হয়ে গেলেন সুফি খাতুন। লাফ মেরে পেছনে ফিরে ক্যাটকেটে আওয়াজে বললেন, খুব দাঁত কেলানো হচ্ছে না? একদম মাড়ি থেকে দাঁত তুলে নিয়ে বিক্রি করে দিব। হাসিমাখা মুখখানা নিমিষে চুপসে গেল ভিক্টরের। আধো আলোয় দেখা গেল অগ্নিকাণ্ডের মতো লাল, আগ্নেয়গিরির মতো ফুলে ফেপে উঠছেন তিনি। আনিকা ডান হাত ড্রাইভিং হুইলে রেখে বাঁ হাতে চাপড় দিল সুফি খাতুনের কাঁধে। শীতল কণ্ঠে আওড়ালো, রিল্যাক্স ইয়ার। সুফি খাতুন রিল্যাক্স হতে পারলেন না। আনিকা
তা পরোয়া না করে গাড়ি চালাতে ব্যস্ত হলো। এক্সিলেটারে পা চেপে ধরতে গাড়ির স্পিড বৃদ্ধি পেল। ধীরে ধীরে গাড়ি পুরনো শাহপরান বাজার হয়ে চলে গেল খাদিমপাড়ায়। তারপর ঝড়ের গতিতে এগুলো মীর বাজারের দিকে। পুরো শহর ঘোরা শেষে গাড়ি এসে থামলো শুনশান নাসির মঞ্জিলের সামনে। খালি জায়গায় একপাশে গাড়ি পার্ক করে রেখে তা হতে বের হলো আনিকা। ঘাড় দুপাশে কাত করে মটমট আওয়াজ করলো। সুফি খাতুনের দিকে তাকিয়ে ভ্রু উঁচিয়ে জানতে চাইল, রিসেপশন অনুষ্ঠানে এত ঠান্ডা পরিবেশ মানা যায় না তো? কিছু কি হয়েছে? সুফি খাতুন দুহাত দুদিকে ঝেড়ে বাতাসের গতিতে উড়িয়ে দিলেন কথাগুলো। বললে, বাড়িতে দুর্ঘটনা পুষে রাখলে দুর্ঘটনা ছাড়া আর কোনো কাজই সম্পাদন হবে না। সুফি খাতুনের কথায় সহমত পোষণ করলো অনিকা, সাথে ভিক্টর। ভিক্টর তো প্রশ্ন করেই বসলো, ছোটবেলায় এই পরিবারের মানুষ কি কোনোভাবে মাথায় চোট পেয়েছে? ভিক্টরের প্রশ্নের পিঠে প্রশ্ন করলেন সুফি খাতুন। এমন কেন মনে হলো? না, সবারই মাথার স্ক্রু সামান্য ঢিলে মনে হয়। সুফি খাতুন সামনে পা বাড়াতে বাড়াতে বলে উঠলেন, হ্যাঁ, হতে পারে। আমিও এমন ধারণা করছি। এরা চোট পাইছে সবগুলা। দেখো না, কিছু হলেই সবাই এক পরিবার হয়ে হামলে পড়ে। নাসির মঞ্জিলে তখন মাত্র ইমাম সাহেব নবদম্পতির সুখ শান্তি কামনা করে দোয়া শেষ করেছেন। তার মধ্যেই অন্দরে প্রবেশ ঘটল সুফি খাতুন, অনিকার, ভিক্টরের। পুরো ড্রয়িং রুমে একবার চোখ বুলিয়ে অবলোকন করে নিল মানুষের সমাগম। অবাক নেত্রে তিনজনই দেখল সোফায় পাশাপাশি কঠিন মুখে বসা রত নরনারীকে। এতটুকু বোধগম্য হলো নিশ্চয়ই কোনো খারাপ ঘটনা ঘটেছে। নিজেদের বিস্ময়ে পরিপূর্ণ চোখ মুখ স্বাভাবিক করে নিতে সময় লাগলো না কারোরই। নিরুদ্বেগ কণ্ঠে জানতে চাইল অনিকা, কি হয়েছে? অনিকার করা প্রশ্নে ড্রয়িং রুমে উপস্থিত সকলেই ঘাড় ঘুরিয়ে তাকালো তার দিকে। মুন্নি আকবর এগিয়ে সবকিছু বিস্তারিত জানালো তাদের। স্টোর রুমে ছিটকি নিয়ে লাগানোর কথা শুনতে সুফি খাতুনের টনক নড়ল। আর চোখে অনিকার দিকে তাকাতেই দেখলেন পূর্বে থেকে তার পানে তাকিয়ে আছে মেয়েটা। দুজনে একসাথে ঢোক গিলের মৃদুস্বরে বলল, ওহ। রাত 2:30 ইমাম সাহেবকে নিজের পাওনা বুঝিয়ে দিয়ে পাঠিয়ে দেওয়া হলো তার বাড়িতে। বিয়ে সম্পূর্ণ হওয়ার পর খাওয়া দাওয়া শেষে কর্ত্রীরা সবাই থম মেরে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন। ততক্ষণে নিজাম শিকদার আর আরমান নজর লুকিয়ে চলে গেছে শিকদার বাড়িতে। সুফি খাতুন বাড়ির কর্ত্রীদের এমন মুমূর্ষ অবস্থা দেখে নিজে আগ বাড়িয়ে জায়নামাজ নিয়ে আসলেন দোতলা হতে। ড্রয়িং রুমের কারুকার্যকৃত টাইলসের উপর বিছিয়ে দিয়ে বললেন, ইরহামান নতুন বউ, যাও নামাজ পড়ো। কথাটা শুনতে ইশরাতের কপালে ভিড় করলো ভাঁজ। দুটো গলা দিয়ে কটাক্ষ মিশ্রিত একটা কথা বেরিয়ে আসলো। জনসম্মুখে আবার কিসের নামাজ? সুফি খাতুন ঘাড় ঘুরিয়ে বললেন, রেওয়াজ এটা, বিয়ের পর স্বামী স্ত্রীকে নামাজ পড়তে হয়। নুসরাত কিছু বলতে নিবে জাহিন গম্ভীর কণ্ঠে বলে ওঠে, হ্যাঁ অবশ্যই নামাজ পড়বে, কিন্তু ওটা ওদের নিজেদের রুমে। এমন সবার মধ্যে কার্টুন সেজে দাঁড়িয়ে নামাজ পড়বে কোন দুঃখে? সুন্নত 2 রাকাত নামাজ পড়ে কয়েকটা সওয়াব পাওয়ার জায়গায় দ্বিগুণ গুনাহ বাড়ানো তো উচিত না। ওদেরকে প্রাইভেসি দেওয়া উচিত। আই থিঙ্ক সো। নিজেদের মধ্যে কথা বলুক, এভাবে সং সাজিয়ে এখানে রাখার মানে হয় না। ইশরাত বলে উঠল। ঝর্ণা বেগম দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালেন। এর মধ্যে সুফি খাতুন ধমকে উঠলেন সৌরভীকে, চাচা শ্বশুর শাশুড়ি চোখে লাগছে না? সালাম করছো না কেন? সৌরভী আতকে উঠল সুফি খাতুনের ধমকে। নিষ্প্রাণ চোখগুলো নিচে স্থির রেখে মৃদু গলায় সালাম দিল সবাইকে। সুফি খাতুন বলতে নিলেন, পা ধরে সালাম করো। তার পূর্বে নুসরাত আর মোড়া ভেঙে বলে উঠল, হয়েছে অনেক রীতি ভাই, এখন ঘুমানো প্রয়োজন। আগামীকাল সবকিছু হবে, আজকের জন্য এইটুকু অনেক বেশি। সুইমিং পুলের পানিতে পা ভিজিয়ে নিশ্চুপ বসে আছে নুসরাত আর ইরহাম। ঠান্ডা বাতাস গায়ে লাগলেই কাটা দিয়ে উঠছে লোমকূপ। চাঁদের হলদেটে আলোয় দেখা গেল কপালের ভাঁজ ফেলা নুসরাতের চিন্তিত চেহারা। ইরহাম পাশ ফিরে দেখল না নুসরাতের মুখটা। দূর আকাশপাড়ে নেত্রজনা স্থির করে শুধালো, আমি কি এতটা খারাপ? নুসরাত ঘাড় ঘুরিয়ে তাকালো ইরহামের দিকে। শব্দ করে শ্বাস ফেলে বলল, পরিস্থিতি বিরূপ, তাই ওর জায়গায় যে কেউ থাকলে এমন রিয়েক্ট করতো। তুইও করতে এমন? ইরহাম প্রশ্নে শেষে নুসরাতের দিকে তাকালো। চোখাচোখি হলো দুজনার নিমিষে। নুসরাত কিটকিট করে হেসে উঠল, যেন ইরহামের প্রশ্ন কোনো মজার কৌতুক। সামনে বসা ছেলেটা নিশ্চুপ দেখলো হাসিটা। তারপর অতিকাঙ্ক্ষিত তার জানা উত্তর আসলো, আমার সাথে এমন কিছু হলে প্রথমে মহিলাগুলোর চুলের মুঠিটা ধরে পিটাতাম, তারপর তুই যদি আমার আসামি হতি তোকে মেরে তোর মুখের মানচিত্র বদলে ফেলতাম। ইরহাম বিষাদে ভরা হাসলো, বলল, তুই আজ এমন করলি কেন? নুসরাত শাক করে জানতে চাইল। ভ্রু কি করেছি আমি? কুঞ্চিত করে প্রশ্ন ছুড়ে দিল ইরহাম। তুই জানিস না? না।
তুই চাইলেই তো আজ ওর পক্ষে রায় দিতে পারতিস। আমাদের সত্যটুকু তুলে ধরতে সবার সামনে কিন্তু তুই তা করিসনি। আমার হয়ে সৌরভীকে সমাজের নোংরামিতা কথা বলেছিস যাতে এই বিয়েতে রাজি হয়ে যায়, যেখানে তুই সমাজ মানিস না, কোনো সামাজিকতা রক্ষা করিস না, কোনো বিষয়ে মোটেও পরোয়া করিস না। সেখানে আজ তুই আমার হয়ে কথা বলেছিস, আমার হয়ে। কারণ কি ক্যাটফিশ? নুসরাত দুহাত উপরে তুলে অলস ভঙ্গিতে আড়মোড়া ভাঙল, নিরুদ্বেগ কণ্ঠে বলল, আমি নিজের মর্জির মালিক। আমার মন চেয়েছে তাই বলেছি। তোকে আমি আর তার এক্সপ্লেনেশন কেন দিব? তাছাড়া এই কচুর ক্যাটফিশ নামে ডাকবি না তো, আমার বমি আসে আমার। ইরহাম আকাশপানে আবারও তাকালো। নুসরাতের কথা না শোনার ভঙ্গি করে মৃদু কণ্ঠে বলে উঠল, তাহলে আমার প্রশ্নের উত্তরটা আমিই দিই। নুসরাত নির্বিকার চিত্তে বলে উঠে, দেয়। কারণ তুই নিজেই এইটুকু জানিস, স্বেচ্ছায় কোনো দিন সৌরভী আমাকে মেনে নিত না। তাই বন্ধুকে তুই পেছনে ঠেলে বোনের দায়িত্ব পালন করেছিস, একজন অপরাধীর সঙ্গ দিয়েছিস। ইরহামের কথা কেটে দিয়ে নুসরাত নির্লিপ্ত গলায় বলে, একদম ভুল জবাব। পরপর ইরহামের ঘাড় চেপে ধরল, নিরুদ্বেগ কণ্ঠে বলল, শোন ভাই, তোর সাথে আমার অত পীড়িত না যে তোর জন্য এসব করব। তাছাড়া সৌরভী হলো ফক্স গ্লোভ টাইপ ফুল। তোর হৃৎপিণ্ডে প্রভাব ফেলে তোকে একদম নিঃশেষ করে দিবে। তোকে শেষ করার জন্যই এটা করেছি। কথাটুকু শেষ করতে পারল না। আকস্মিক দুহাতে ইরহাম জড়িয়ে ধরল মেয়েলি দেহটা। নুসরাত অবাক হলো, হকচকালো, অতঃপর থমকালো। চোখের আকার এতটা প্রকট হলো যা দেখে বোঝা গেল অবাকতার রেশ কতটুকু। বিমূর নেত্রে স্বচ্ছ নীলা পানির দিকে তাকিয়ে কাঠপুতলির ন্যায় বিড়বিড়ালো, এ কেমন পাঠার মতো কাজ হয়েছে কি তোর? মাথার রগ ছিঁড়ে টেড়ে গেছে নাকি? না পিনিক উঠেছে মনে? ছাড় আমায়। নড়ে চড়ে উঠল নুসরাত। মুচড়ামুচড়ি করে ইরহামের হাতের বন্ধন থেকে বের হতে চাইলো, পারল না। হাত দিয়ে চিমটি কাটলো, তবুও রক্তচোষা প্রাণীর ন্যায় ধরে রাখলো তাকে। নুসরাত হাল ছেড়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেললো, জানতে চাইলো, নতুন এই নাটক শুরু করেছিস কেন? ইরহাম নুসরাতের হোয়াইট কালার হুডির উপর নাক চেপে ধরল। কিয়ৎকাল অতিবাহিত হতে গুমড়ে গুমড়ে কেঁদে উঠল। শব্দ করে নাক টানতে কানে আসলো বিরক্ত মিশ্রিত শব্দ। মেয়ে মানুষের মতো ফ্যাচ ফ্যাচ করে কান্না করছে। বলদ একটা। ছাড়, না হয় ক্যাটফিশ হয়ে এক্ষুনি কামড়ে দিব তোকে। তুই কি কুত্তা? হ্যাঁ, প্রয়োজন পড়লে কুত্তা হয়ে যাব। ভাউ। তোকে এমনিতেই কুত্তা লাগে, আর ভাও বলতে হবে না। সারাদিন তো কুত্তার মতো ঘেউ ঘেউ করিস। আকাইম্মার বাচ্চা, তোকে অভিশাপ দিলাম, তুই সারা জীবনে বউর লাথি খাবি। তোর বাচ্চা এক একটা হবে আমার মতো ভোলা ভালা নিষ্পাপ। ইরহাম হেসে উঠে আবারও ফ্যাচ করে কেঁদে উঠল। নাকি সুরে চাঁদের দিকে তাকিয়ে অস্পষ্ট সুরে উচ্চারণ করলো কিছু শব্দ। দূরের ওই চাঁদটাও জানালা খুলে দিলে ঘরে চলে আসে। ও মনে হয় তার চেয়েও দূরে। রাত তখন 3টে ঘড়ির কাঁটায়। ড্রয়িং রুমের দেয়াল ঘড়িটা টিকটিক করে চলছে। ঘন্টার কাঁটায় যেতে অ্যালার্মের মতো বেজে উঠে জানান দিচ্ছে সময়ের। ইরহাম পা টিপে টিপে আজকের জন্য বরাদ্দকৃত রুমের দিকে চলল। নিরিবিলি নিস্তব্ধ বাড়িতে আলোর ছিটে ফোটা নেই। ভেজানো দরজা হাত বাড়িয়ে ঠেলে দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করতে চকচকে ধারালো একজোড়া ছুরি এসে স্পর্শ করলো গলা সরু চামড়ায়। পূর্ব প্রস্তুতি না থাকা এমন হামলায় মুখ দিয়ে নির্গত হতে চাইল অতর্কিত শব্দ। সেগুলো আলগোছে গিলে নিল সে। চোখ তুলে সামনে তাকাতে লালাব আখিদয়ের সঙ্গে চোখাচোখি হলো। টিকটিক করে সেকেন্ডের কাটা মিনিটে গড়ালো, তবুও কেউ কারোর দিক থেকে চোখ সরালো না। খোলা জানালা বেয়ে বাতাস এসে সৌরভীকে স্পর্শ করতে পিঠ বেয়ে ঝরে থাকা রেশমি সুতোর মতো চুলগুলো উড়ল হাওয়ার তালে। ইরহাম ঘাড় কাত করে ঠোঁট উঁচিয়ে শ্লেষ করে, গুণী ব্যক্তিরা বে রোমান্স সিজ ডেট বাই দে ডিডেন্ট। আমার বাসরাতে আমার স্ত্রী আমার মৃত্যুর পরিকল্পনা করে দাঁড়িয়ে আছে আমাকে মারার জন্য। মাইন্ড ব্লোয়িং সৌরভী শেখদার। কথা শেষ হতেই ঠাস করে গালে চড় পড়ল। ইরহাম ভ্রু উঁচিয়ে সামনে তাকাতেই আধো আলোয় দেখলো আরেকটা থাপ্পড় তার গালে পড়ার জন্য তৈরি হচ্ছে। চোখ বন্ধ করে নিতে গাল অবশ করে দিয়ে ঠাস করে আরও একটা দাবাং মার্কা থাপ্পড় পড়ল। ইরহাম নিজের দেহ স্থির রেখে গ্রীবা বাঁকিয়ে ঝুঁকে আসলো। সৌরভীর চোখের পানে তাকিয়ে নির্লজ্জের মতো জানতে চাইল, রাগ কমেছে? বাজিয়ে আরেকটা থাপ্পড় পড়ল। একদোলা থুতু এসে পড়ল ইরহামের গালে। গম্ভীর মুখে নিজের কাপড়ে পরা থুতুর দিকে চাইল ছেলেটা। কোনো প্রকার রিয়েক্ট না করে আলগোছে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে বের করে নিয়ে আসলো টিস্যু। বুকের কাছে পরা থুতু মুছে নিয়ে শীতল কণ্ঠে শুধালো, ঘৃণা কমেছে একটু? আরেক দলা থুতু চিটকে এসে পড়ল গালে। ঘৃণ্য নয়নে তাকিয়ে রইল সৌরভী সামনে নির্লিপ্ত দাঁড়িয়ে থাকা শুভ্র চেহারার উঁচু লম্বা লম্পটটার দিকে। শ্রবণেন্দ্রিয়ে আবারও বাজলো লম্পটটার পুরুষর। চুলের মুখ ধরে পিটা দিয়েছে হচ্ছে? কথা শেষ করে ঝুঁকে আসলো তার সম্মুখে, বলল, নাও চুল ধরে ছিঁড়ে রাগ মেটাও। ইরহামের বাড়িয়ে দেওয়া
মাথার দিকে সৌরভী তাকালো বিতৃষ্ণার চোখে, প্রথমবারের মতো রাগী কণ্ঠে হিসিসালো। তালাক দিন আমাকে এক্ষুনি। ইরহাম সোজা হয়ে দাঁড়ালো, শুনেনি এমন ভান করে বলে উঠল। হুই, কি শুনতে পাইনি? সৌরভী নিজের রাগটুকু যথেষ্ট গিলে নিয়ে শান্ত স্বরে বলল, তালাক নামা চাই আমি। এটা আবার কি? কোনো পড়ার জিনিস নাকি খাওয়ার জিনিস? ভ্রু উচালো সামান্য, যেন ভাজা মাছটি কিভাবে উল্টে খেতে হয় সেটা জানে না। তালাকনামা শব্দটাই প্রথম শুনলো যেন। ইরহামের এমন হেয়ালিতে চেঁচিয়ে উঠল। সৌরভী চেঁচালো, জানোয়ার, আমাকে তালাক দে। বেয়াদবি করো না সৌরভী, তুমি বলো না হয় আপনি। সৌরভী দু হাতে ধাক্কা দিল ইরহামের বুকে, বলল, করবো বেদবি, 1000 বার করবো। করবি কি তুই ফেরোয়ান? কি করবি? ইরহাম গম্ভীর মুখে তাকিয়ে আবারও বলল, বেয়াদবি করছো তুমি, মুখের ভাষা সংযত করো। করবো না সংযত। ইবলিশের বাচ্চা, কি করবি তুই? ইরহাম গর্জে উঠল। সৌরভী, বাপ মা তুলে একটা কথা না। কেন? ইগোতে লাগে? সম্মানে লাগে? হ্যাঁ লাগবে তো। বাপ মাকে বলেছি তোমার, তাই না? কিন্তু আমাকে যখন সবাই বলল তখন তো এমন করে গজরাতে পারলে না, মাথা ঝুঁকিয়ে বলে উঠছিলে না যা ভেবেছ তা সত্য। এমনই কিছু হয়েছে বলেছে, তাই না? তুই জানিস তুই একটা ইবলিশ, একটা লম্পট, একটা লুচ্চা, একটা ফেরোয়ান, শুয়োর, কুত্তা, কাপুরুষ। ইরহাম সৌরভীর ধাক্কা দেওয়া হাত চেপে ধরল, হিসিয়ে বলে উঠল, এতক্ষণ যাবৎ অনেক বেয়াদবি সহ্য করেছি, কিন্তু আর না। কি করবি তুই বেয়াদবি করলে? সৌরভী ইরহামকে কেটে দিয়ে জানতে চাইল। ইরহাম এক হাতে সৌরভীর হাত পিঠে চেপে ধরে বলে উঠল, বলে দেখো শুধু। এই যে আমি গলা ফেরে বলছি, তুই একটা বদমাশ, একটা লুচ্চার বাচ্চা, একটা ফেরোয়ানের বাচ্চা, একটা ইবলিশের বাচ্চা। কথা শেষ করার আগে সৌরভীর গালে ঠাস করে একটা থাপ্পড় পড়ল। সৌরভীর ফাঁক হয়ে থাকা ঠোঁট জোড়া অমনি রইল। কানে আসলো ইরহামের শাসানো কণ্ঠস্বর, যা বলার আমাকে বলো, আমার বাপ মাকে টানবে না সৌরভী। তোমার বেয়াদবি সহ্য করছি, আমাকে এতক্ষণ বলেছিলে বলে, কিন্তু এখন আমার মা বাবাকে টানছো এখানে। আবার যদি এমন ভুল করো তাহলে এই থাপ্পড় দ্বিতীয়বার তোমার গালে পড়তে 2 সেকেন্ড দেরি হবে না। গট ইট। বজ্রকণ্ঠে চেঁচালো সে। রাগে শাসানোর জন্য তোলা আঙ্গুল কাঁপল থরথর করে। সৌরভী আবারও কিছু বলতে নিতে যাবে, এক হাতে থাপা মেরে চেপে ধরল তার বাহু ইরহাম। সৌরভী নিজের বাহু হতে পুরুষালী হাত টেনে হিচড়ে ছাড়াতে নিল, পারল না, তাই নিজের রাগ জাহির করতে চেঁচালো, আমাকে ছাড় শয়তান, লম্পট কোথাকার। হাত ছাড় আমার, গায়ে স্পর্শ করবি না আমার, না হলে খুন করে ফেলবো। সৌরভীর চেঁচানো কানেই তুলল না ইরহাম, টেনে নিয়ে ছুঁড়ে ফেলল বিছানায়। সৌরভী বিছানা থেকে উঠে বসতে এক হাঁটুতে ভর দিয়ে উবু হয়ে বসলো ইরহাম। এক হাতে মেয়েলি হাত জোড়া মুষ্টিতে চেপে ধরে শক্ত দড়ির সাথে বেঁধে ফেলল। সৌরভী পা দিয়ে লাথি মারতে নিবে, তার পা দুখানাও বেঁধে ফেলল ইরহাম। সৌরভী রাগী কণ্ঠে চিৎকার দিল, জানোয়ারের বাচ্চা, হাত ছাড়। হাত বেঁধেছিস কেন কাপুরুষ? আমার হাত খোল, তোকে আজ আমি খুন করবো লম্পট, তোর ধ্বংস হবে ফেরওয়ান। আমি তোকে অভিশাপ দিলাম, জাহান নামে যাবি তুই, জাহান নামে যাবি। আল্লাহ তোকে এই নাইনসাফির শাস্তি দিবে, তুই শীঘ্রই মরবি, তুই মরবি, তুই মরে যা, তুই মর। থু। ইরহাম নির্বিকার চোখ মুখ নিয়ে বিছানা থেকে নামলো। পুরো রুম তন্ন তন্ন করে কিছু খুঁজলো। নাইট স্ট্যান্ডের উপর রাখা কস্টেপের দিকে চোখ যেতে তা হাতে তুলে নিল। এত অভিশাপ কানে গেল কিনা বোঝা গেল না। ভাবলেশীনভাবে হেঁটে এসে সৌরভীর ছটফট করতে থাকা মুখের মধ্যে শক্ত হাতে তা আটকে দিল। বিছানা হতে উঠে দাঁড়িয়ে ঠোঁটে তর্জনী আঙ্গুল চেপে রেখে বলল, নয়েজ করো না, চুপচাপ ঘুমাও। আজকের জন্য এইটুকু গালি যথেষ্ট। আগামীকালের জন্য কিছু বাঁচিয়ে রাখো। এখনও তো সারা জীবন পড়ে আছে গালি দেওয়ার জন্য। একদিনে সব গালি খরচ করে ফেললে পরের বারে কি গালি দিবে? ধীরে সুস্থে গালি দাও, আমি আছি এখানে তোমার সাথে। ভাবলেশীন পায়ে হেঁটে গিয়ে রিল্যাক্সিং চেয়ারে বসলো। ঢিলে ঢেলা ডেনিম প্যান্টের পকেট হতে হাত বের করে মোটা কালো ভ্রু জোড়ায় সামান্য চুলকে নিল। পরপর আবার ভাঁজ ফেলে জানতে চাইল, ডিভোর্স চাও তাই না? গালে হাত দিয়ে ঘাড় বাঁকিয়ে বিছানায় বসে থাকা লাল শাড়ি পরিহিত স্ত্রী ঝলমল করে ওঠা আখি যুগলের পানে তাকালো। দেখলো উচ্ছ্বাস মিশ্রিত নেত্রজোড়া। চোখাচোখি হলো দুজনার আবারও। কেউ কারো থেকে দৃষ্টি সরালো না। ইরহাম নির্লিপ্ত কণ্ঠে বলে উঠল, তা এ জীবনে সম্ভব না ফক্স লোভ আমার। এই জীবন না হয় গালি দিয়েই কাটিয়ে দাও আমার সাথে। পরের জন্মে দেখা যাবে কি করা যায়। তোমাকে আমি তালাক দিচ্ছি না, আর ভবিষ্যতেও দিব না। সৌরভী লাল শিরা উপশিরা ভেসে ওঠা চোখে দেখল ইশরাতের মতো মুখা বিশিষ্ট
ঘৃণ্য ও শুভ্র লালের মিশ্রণে আলাদা বর্ণের মায়াবী চেহারাটা। ঘৃণা নিয়ে খেয়াল করলো যার চরিত্রে ঠিক নেই, যাকে বিনা শব্দে প্রয়োগে লম্পট বলা চলে, বলনে বখাটে, কুচকুচে কালো একজোড়া ভ্রুয়ের নিচে জায়গা করে নেওয়া হেজেল চোখ, লাল গাল দুটোর মাঝ দিয়ে দাম্ভিক সরু উঁচু নাক, রক্তাভ বর্ণের ঠোঁটজোড়ার উপরে সামান্য অংশ ভেতরের দিকে, শক্ত চিবুকের সাথে মুখের আকৃতি গড়ন, ধারালো চোয়াল, সবকিছু যেন মানানসই। চোয়ালে কোনো দাড়ির অস্তিত্ব নেই, চোখের নিচে সামান্য একটু ডার্ক সার্কেল। তারপর আর ঘুরল না সৌরভী মুখটা। এতটুকু লক্ষ্য করা শেষে বিতৃষ্ণার সাথে সরিয়ে নিল নিজের চোখ জোড়ায় চোখ হতে। মনে মনে ঘৃণ্য কণ্ঠে বিড়বিড় করে, আল্লাহ এই দুনিয়ায় কাপুরুষ লম্পট শুয়োরদের সব সৌন্দর্য টাকা পয়সা দিয়েই তৈরি করেন। প্রভাতের কিরণ পূর্ব দিক থেকে উদিত হচ্ছে। সবুজ ঘাসগুলো বৃষ্টির জন্য সামান্য ভিজে আছে এখনো। সজীব এই সকালে হুড়হুড় করে বাতাস নাসারন্ধে প্রবেশ করছে, একই সাথে কানেও। কংক্রিটের বড় রাস্তার মধ্যে দিয়ে তখনও চলাচল শুরু হয়নি কোনো গাড়ির। রাস্তার মধ্য দিয়ে পরপর দুবার ধীরে সুস্থে দৌড়ালো। তৃতীয়বার তার এক কাজে বিপত্তি ঘটাতে সম্মুখ এসে দাঁড়ালো চেনা পরিচিত একটা মুখ, পরিচিত একটা স্বর ভেসে আসলো কানে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।